দেখা যাচ্ছে এটা? হ্যাঁ স্যার, দেখা যায়। হ্যাঁ স্যার। স্যার দেখা যাচ্ছে। প্রথমে যে জিনিসগুলো আমরা ডিসকাস করেছিলাম, সেক্সটা হচ্ছে বায়োলজিক্যাল, আর জেন্ডারটা অনেক সোশিওলজিক্যাল, সাইকোলজিক্যাল, হিস্ট্রিক্যাল, কালচারাল বা অর্থনৈতিক কিছু ইস্যুস থাকে। তা আমরা ছোট থেকেই সেক্স আর জেন্ডারের মধ্যে কোনো পার্থক্য করি না, কারণ জানি না আমরা, ওইভাবেই আমাদের শেখানো হয়েছে, ওইভাবে আমরা বড় হয়েছি, কেউ চিন্তা করিনি। কিন্তু দুটো যে আলাদা ব্যাপার সেটা আমরা এখন বুঝতে শিখছি আস্তে আস্তে। যে আমাদের জন্ম হচ্ছে একটা সেক্স দিয়ে, সে মেল হোক, ফিমেল হোক, বা ট্রান্সজেন্ডার হোক, বা অন্য কিছু হোক। তো কিন্তু এই জেন্ডারটা আমাদের বলে দেওয়া হচ্ছে প্রথম থেকেই, এই ফিচার্স থাকলে, এই ধরনের পোশাক আশাক করলে, এই ধরনের কথাবার্তা বললে, এই ধরনের কাজকর্ম করলে তাকে এই জেন্ডার বলা হবে, অমুক জেন্ডার। তো এটা একটা বিশাল বড় একটা পার্সপেক্টিভ, বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে দেখা হয়। কিছু টপিকস আছে তার মধ্যে, যে একে অন্যের সঙ্গে ইন্টিমেসি কেমন, বা তাদের রিলেশনশিপ কেমন, বা সেক্সুয়ালিটি বলতে কি বোঝায়। এখানে হয়তো আমরা পরে একটা জায়গাতে আসতে হবে আমাদের, রেপ বলতে কি বোঝায়। সেক্সুয়ালিটির কথা যখন বলছি সেটা হয়তো আমরা পরের দিকে ডিসকাস করবো। এটা একটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট একটা, যেটা আমরা ভাবতাম সেটা সবসময় সেটাই কথা না, রেপের অনেক ডেফিনিশনস আছে। আমাদের পরিবেশটা কেমন, আমরা যেখানে কাজ করছি বা বাজারে যেখানে যাচ্ছি তার পরিবেশটা কেমন। বাড়িতে ভায়োলেন্স হয়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। পাবলিক হেলথ, পভার্টি, ডেভেলপমেন্ট এবং এজিং প্রসেস, এসব কিছুই আমরা আলোচনা করতে পারি। এসব টপিকস গুলো আসবে আস্তে আস্তে। তো যেটা আগে বলছিলাম, এই যে জেন্ডার আইডেন্টিটি, মানে নিজে নিজেকে আমি মেল বা ফিমেল, পুরুষ বা নারী বলে চিন্তা করা শুরু করলাম, যে আমি স্ত্রী, আমি পুরুষ, আমি মেয়ে, আমি ছেলে। ওটা কিভাবে ছোট থেকে আমাদের মনের মধ্যে যেটা ঢুকে আসছে, এবং তার সঙ্গে সঙ্গে তার যে রোলস গুলো আমরা প্লে করছি, যে ছেলেদের এই ধরনের কাজ, এই ধরনের হাবভাব হওয়া উচিত, মেয়েদের এই সব কাজ, এই সব মেয়েদের এই ধরনের হাবভাব হওয়া উচিত, মেয়েদের কথাবার্তা আচার আচরণ একরকম হওয়া উচিত, ছেলেদের আচার আচরণ কথাবার্তা আরেক রকম হওয়া উচিত। এবং সেক্সুয়াল ওরিয়েন্টেশন একটা আছে, হয় সে ছেলেদের থেকে সঙ্গে থাকতে পছন্দ করে, বা সে মেয়েদের সঙ্গে থাকতে পছন্দ করে, মেয়েরা মেয়েদের সঙ্গে থাকতে পছন্দ করে, বা মেয়েরা ছেলেদের সঙ্গে থাকতে পছন্দ করে, ছেলেরা ছেলেদের সঙ্গে থাকতে পছন্দ করে, ছেলেরা মেয়েদের সঙ্গে থাকতে পছন্দ করে। সেই ওরিয়েন্টেশন গুলো দেখার আমাদের, এই জিনিসটা বোঝা খুব জরুরি। জেন্ডার ভার্সেস প্যাট্রিয়ার্কি, পুরুষতন্ত্র। পুরুষতন্ত্রটা কি? পুরুষতন্ত্র শুধুমাত্রই তথাকথিত পুরুষদের বোঝায়, নাকি আরো কিছু আছে? যেমন ইউরোপে বহু আগের থেকেই চর্চাটা শুরু হয়েছিল এটা নিয়ে চিন্তা ভাবনা করা,
আমাদের দেশে অনেক দেরিতে শুরু হয়েছে ব্যাপারটা, আমরা আগে সেইভাবে হয়তো চিন্তা করিনি, এখনো খুব কমই চিন্তা করছি হয়তো। পেট্রিয়ার্কি বলতে বা পুরুষতন্ত্র বলতে সবচেয়ে বড় কথা আমরা ক্ষমতাটাকে বোঝাচ্ছি, পাওয়ার। যে শক্তিশালী লোক একজন আরেকজন কম শক্তিশালী লোকের উপরে তার যে ক্ষমতা প্রয়োগ করে, বা ছেলেরা মেয়েদের উপরে যে ক্ষমতা প্রয়োগ করে বা শক্তি প্রয়োগ করে, এবং একইভাবে যে নারী যথেষ্ট সইয়া আছে, ক্ষমতা আছে, সে অন্য নারীদের উপরে তার ক্ষমতা প্রয়োগ করে। বড় কথা হচ্ছে গিয়ে এটা দুর্বলের উপরে সবলের যেটা পরাক্রম দেখানোর ব্যাপার আছে, তার যে ক্ষমতা প্রয়োগের ব্যাপার আছে, সেটা হলো বড় কথা, সেটাই হচ্ছে প্যাট্রিয়ার্কি। প্যাট্রিয়ার্কি বলতে অ্যাকচুয়ালি সেই হিসাবে পুরুষকে খাই বোঝাচ্ছে না, যার শক্তি বেশি আছে। তো জেন্ডারটা শুধুমাত্র তাই জন্য আমরা মেয়েদের ইস্যু খালি নয় যে মেয়েরাই সাবঅল্টার্ন, মেয়েরাই দুর্বল, মেয়েদের উপরে অত্যাচার করা হচ্ছে, সেটা নয়। এটা দুপক্ষের উপরেই। হ্যাঁ, তো এটা দুপক্ষের উপরেই একই সমস্যা, ছেলেরা বা মেয়েরা। তো সমাজ বা পেট্রিয়ার্কি এই ফিলিংটাকে আরো বেশি করে করে যে জেন্ডারটা কি বুঝিয়ে দেওয়া হয় বারে বারে, যে জেন্ডার বলতে আমরা বোঝাচ্ছি ছেলেদের বোঝাচ্ছি বা মেয়েদের বোঝাচ্ছি। সাধারণত আমরা মেয়েদের বোঝাই খালি, কিন্তু এটা মেয়েদের ইস্যু শুধুমাত্র নয়। ফিলোসফারদের মতে বা থিওলজিয়ান্স যারা ধর্মগ্রন্থগুলো যারা লিখছে, ওটা নিয়ে যারা চর্চা করছে, বা বিজ্ঞানীরা, অনেকেই এক সময় মনে করতেন যে মেয়েদের ডেভেলপমেন্টটা কমপ্লিট নয়, একটু ইনকমপ্লিট, কিছু তাতে ডেফিসিয়েন্সি আছে, তাই জন্য তাদের নেচারটা অন্যরকম। তো পুরুষটা হচ্ছে আসল, আর ও হচ্ছে গিয়ে মহিলা যে আছে, মেয়ে যে আছে, সে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, এরকম চিন্তা ভাবনা করা হতো। চাইনিজ দার্শনিক যারা, চীনা দার্শনিক যারা, তারাও আবার ঠিক দুভাবে দেখতেন। ইনটা হচ্ছে গিয়ে ঠান্ডা, ফেমিনিটি বা অন্ধকার, ইয়াংটা হিট, ব্রাইটনেস, ম্যাসকুলিনিটি। তো কিন্তু ওনাদের একটা পজিটিভ ব্যাপার ছিল যে এই দুটোই একটা ব্যালেন্স থাকা উচিত প্রতিটা মানুষের মধ্যে, দুটো দিকে থাকা উচিত। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাই ছেলেদের একটু শক্তিশালী ভাবা হয়, ম্যাসকুলিনিটিটা বড় কথা, আর মেয়েরা একটু পাওয়ারলেস। সেটা প্রায় সারা পৃথিবীতেই ব্যাপারটা একই রকমই, প্রায়, খুব বেশি ইয়ে নয়, পার্থক্য নেই। ট্রান্সজেন্ডার বা থার্ড জেন্ডার, এরাও তো আরেকটি গ্রুপের মধ্যে পড়ছে। যে এটা ঠিক ছেলেও নয়, মেয়েও নয়, মাঝামাঝি একটা জায়গাতে। এটা খুব সমস্যা। কার হয়তো চেহারা ছবিটা ছেলের মতন, বাকি হাবভাবটা মেয়ের মতন, কারো চেহারা ছবিটা মেয়ের মতন কিন্তু হাবভাবটা ছেলেদের মতন।
এখানে একটা বিশাল সমস্যা একটা দাঁড় করে দেয়। ইংলিশে যেমন কোনো কমন জেন্ডার নয়, উভয় লিঙ্গর কোনো ব্যাপার নেই, হয় ছেলে নাহলে মেয়ে, হয় পুরুষ নাহলে নারী। ট্রান্সজেন্ডারটা এসে এই নপুংসক যারা, হিজড়া যাদের আমরা বলি, এরাও কিন্তু যথেষ্ট পরিমাণেই আছে। তাদের তো একটা জায়গা থাকা দরকার ছিল তাদেরও। তারা যেটা হয়েছে তারা তো তাদের দোষে নয়, ছেলেদের যেটা আছে সেটাও তাদের আছে, মেয়েদের যেটা আছে সেটাও আছে, বা দুটোই নেই। তো এই জায়গাটা কিন্তু আমরা একেবারেই দেখি না। কারণ হিজড়া বলতেই আমরা বুঝি ওই ট্রেনের মধ্যে হাততালি দিয়ে টাকা ইয়ে করা। তা আমরা অনেকেই টাকা পয়সা দিই না ওখানে, কারণ কজন সত্যি সত্যি হিজড়া সেটাও বোঝা মুশকিল। কিন্তু ওরাও তো মানুষ, ওরাও কিছু জায়গাতে খুব জোর জবরদস্তি করে, কারণ কোনোভাবেই টাকা পয়সা পাওয়ার উপায় থাকে না। একটা বাচ্চা জন্ম হলেই এসে প্রচুর টাকা বিভিন্ন জায়গাতে তারা আদায় করে নেয়, বা যদি হিজড়া বাচ্চা হয় তারা নিয়েই যায় নাকি শুনেছি, কারণ তাদেরও কোনো ইনকাম সোর্স কিছু নেই, তারা কিছু আয় করতে পারছে না। তার সঙ্গে আরেকটু যদি ব্যাপারটাকে আমরা অ্যানালাইজ করি, আমাদের এখন অনেক কিছুই দেখতে হচ্ছে যেগুলো আমরা আগে হয়তো এইভাবে চিন্তা করিনি। LGBTQ এই টার্মটা, লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, কুয়ার, তারা ঠিক নিজেকে ছেলে না মেয়ে নিজেরা একটু কনফিউজড, আমাকে ছেলে বলবো না মেয়ে বলবো। কিছু আছে কোয়েশ্চেনিং টাইপ, তারা প্রশ্ন করে আমি কেন ছেলে, ছেলে হলে এটা করা উচিত কি, মেয়ে হলে এটা করা উচিত কি, আমি কেন মেয়ে। কুয়ারের কোয়েশ্চেনিংটা মোটামুটি কাছাকাছি। তো এদের এক এক ধরনের জীবনযাত্রা। আমরা যেমন আমাদের সমাজে এদের পছন্দ করতাম না, দূরেই সরিয়ে রাখতাম, কিন্তু এরাও আছে আমাদের জীবনে, এদেরও একটা জায়গা আছে, ওদের একটা জায়গা দিতেই হচ্ছে এখন। আমি পছন্দ করি না বললেই হচ্ছে না, আমাদের পছন্দ সেই পথে চিন্তা করতে হবে। আমার যদি স্থান আছে এই পৃথিবীতে, তারও স্থান আছে। চাকরির ক্ষেত্রে কি লেখা হয়, তোমার সেক্স কি, মেল না ফিমেল। ট্রান্সজেন্ডারের কোনো জায়গা নেই। এখন যেমন ধর্মটা আমরা সাধারণত লিখি না, সেই স্কোপটা বেশিরভাগ জায়গাতে উঠে গেছে। এখন ওই জেন্ডারটা লেখার তো কোনো অর্থ নেই, কি হবে লিখে, সবাই তো সমান। যদি ওইভাবে দেখি, ওই আমাদের যেমন আমরা ওই ছেলেদের মেয়েদের কোনো কোটা নেই আমাদের কলেজে বিএডে, যদি কোটা থাকতো, এবার যেমন বেশিরভাগই মেয়ে, 6 জন না 7 জন মধ্যে ছেলে আছে শুধু, তাহলে তো ওই 50-50 হতো। কারণ ওইভাবে দেখাই হয়নি, ওটা লেখা ছিল হয়তো কোথাও, ওই লেখাটারও কোনো অর্থ নেই। যার যোগ্যতা আছে সে পাবে, যার যোগ্যতা নেই সে পাবে না। যে মেয়েদের শরীরে কিছু রং বা কিছু উল্কি বা কিছু একটা এক্সট্রা কিছু লাগিয়ে দেওয়া, তাতে গিয়ে তারা একটু কন্ট্রোলে থাকে। মেয়েদের যেহেতু একটু দুর্বল মনে করা হচ্ছে, তারা নিচে থাকবে,
তো বোরখা পড়তে হচ্ছে। এখন যেমন মজা হচ্ছে, এখন তো ধরতে গেলে সবাইকেই বোরখা পড়তে হচ্ছে এই প্যান্ডেমিকের সময়। একটা মুখোশ একটা লাগাচ্ছি নাকে মুখের উপরে, ওই প্রায় বোরখার মতনই ব্যাপার। বোরখাটা হলে বোধহয় আরো ভালোই ছিল, সমস্যা কম হতো। বা মেয়েরা কপালে হয়তো বিন্দি লাগাচ্ছে, একটা টিপ লাগাচ্ছে, ঘোমটা দিচ্ছে, বা সিঁদুর দিচ্ছে, বা হাতে বালা পড়ছে, চুড়ি পড়ছে, এইগুলো, বা পায়ে মল পড়ে। তো এইগুলো মোটামুটি একজন মেয়েকে কন্ট্রোলে রাখার জন্য, তাকে বুঝিয়ে দেওয়া হবে যে তুমি ভাই একটু নিচে। হ্যাঁ, ছেলেদের বডিতেও সেরকমের আছে, যেমন ছেলেরা কপালে তিলক কাটে, মেয়েরা যখন কাটে সেটা হচ্ছে গিয়ে একটা দুর্বলতার ব্যাপার। ছেলেরা যখন তিলক কাটে তখন এটা বেশ শক্তির ব্যাপার। পাগড়ি পরে ক্ষমতার ব্যাপার, সমাজে একটা তার প্রেস্টিজ আছে। তালিবানরা একবার করেছিল যে মুসলমান মহিলাদের বলেছিল বোরখা পড়তে কাশ্মীরে, আর হিন্দু এবং শিখ মেয়েদের বলেছিল হয় টিপ পড়তে বা হ্যাঁ টিপ পড়তে। এখন শিখরা সাধারণত টিপ তো পড়ে না, তো ওরা তখন মার্জিনালাইজড হয়ে গেল, ওরা তখন দুর্বল জায়গাতে চলে গেল। ছেলেদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা হয়নি। সেই যে আমরা গল্পটা জানি, ওই মালালা, যে মেয়েদের পড়াশোনা করতে দেবে না, মানে ওকেও গুলি করা হলো, ভাগ্য হলো বেঁচে গেল, বেঁচে গিয়ে তারপর সে প্রচুর প্রচুর মেয়েদের জন্য লড়াই করলো, স্কুল খুললো। তো এটা সব জায়গাতে আছে, মেয়েরা পড়াশোনা করতে পারবে না, এটা শুধুমাত্র তালিবানদের বলি নয়, সর্বত্র একটা ব্যাপার আছে। এখন জেন্ডার রোল যেটা চিন্তা করা হয়েছে আগের থেকে, যে অমুকের অমুক জেন্ডার, এই জেন্ডার যদি হয় তাহলে তার পোশাক আশাক এরকম হবে, ওই জেন্ডার যদি হয় তার পোশাক আশাক এরকম হবে। এখন মেয়ে একজন যদি শার্ট প্যান্ট পরে আসে, মেয়ে একজন যদি জিন্স পরে আসে, টি শার্ট পরে আসে, কোনো অসুবিধা নেই, কারণ এটা একটা ক্ষমতা, একটা শক্তির প্রদর্শন করছে সে। কিন্তু উল্টোটা যদি হয়, ছেলেরা যদি কালকের থেকে চুড়িদার পরে আসে, পাঞ্জাবি পাঞ্জাবি পরে, কিন্তু কুর্তা তো পরে না মেয়েদের মতন, মেয়েদের মতো সালোয়ার কামিজ তো পরে না, শাড়ি তো পরে না, সেটা করতে গেলে তখন একটা কিন্তু সমাজে একটা বিশাল আলোড়ন হয়ে যাবে। একবার একটা গল্প হয়েও ছিল, এই যে পুলিশ অফিসার মেয়েদের মতো ড্রেস করে কাজে গিয়েছিলেন, তাকে তখন সাসপেন্ড করা হয়েছিল, তারপরটা আমার জানা নেই। দেখুন, বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা আছে, এবং তার মধ্যেও আর কিছু রূপ আছে। যেমন পশ্চিমবঙ্গে প্রায় শুনি ওই দিদিমণিদের শাড়ি পরতে হবে, দিদিমণিরা ওই চুড়িদার পরতে পারবেন না। ছেলেদের ক্ষেত্রে কিন্তু সেটা সমস্যা হয় না, আমাকে সে কেউ বলবে না ধুতি পরতে, কেউ জোর করবে না, আমি ধুতি পরি তাহলেও কিছু বলবে না, বড় তাতেই বড় হাসবে হয়তো, আর না পড়লে কোনো সমস্যা নেই। এবং বেশিরভাগ বিএড কলেজে একটা আছেই, যে বিএড কলেজের ট্রেনিং যারা তারা শাড়ি পরবে, তারা কেন চুড়িদার পরবে। এবং আমাদের কলেজেও একবার এটা চালু হয়েছিল যে প্র্যাকটিস টিচিং এ গেলে শাড়ি পরে যেতে হবে।
তো এগুলো খুব সমস্যা হয়। কারণ আমাদের কলেজেই দেখেছি একটি মেয়ে, ইংলিশের একটি মেয়ে, নামটা একটু ভুলে যাচ্ছে, সে কিন্তু ওই তার একটা শার্ট আর জিন্স পরে আসতো। সে প্র্যাকটিস টিচিং এবং ফাইনাল টিচিংও তাই করেছিল। কেউ প্রশ্ন করেনি সেটা নিয়ে, মানে আমরা প্রশ্ন করতে দিইনি তখন। এইটা হলো মুশকিল, ফেমিনাইজেশন। মানে মেয়েরা যেটা করে, মেয়েদের আচার আচরণ যেটা সেটাকে খুব সম্মান দিয়ে দেখা হয় না। যেমন কান্না, মেয়েরা কাঁদলে সমস্যা নেই, কিন্তু ছেলেরা যদি কাঁদে না, এ কি মেয়েদের মতন কাঁদছে, ছেলেরা কাঁদবে কেন? ছেলে তো কাঁদার কথা নয়। তো কান্নাটা তো যে কেউ কাঁদতে পারে না, মেয়েরা কাঁদতে পারবে না। পিএনপিসি কে করে না, এটা মেয়েরা করে। ছেলেরা কি মেয়েদের মতন চর্চা করছিস, মেয়েদের মতন সমালোচনা করছিস, এই যে গোটা গসিপটা শুধুমাত্র মেয়েদের কাজ, ছেলেদের কাজ নয়। আগে যেমন এক সময় ছিল মেয়েরা অভিনয় করতে দেওয়া হতো না মেয়েদের, ছেলেরাই মেয়েদের জায়গায় অভিনয়টা করতো। তো এখন ছেলেরা যদি একটু বয়স্ক পুরুষের মতন আচরণ করে কোনো সমস্যা নেই, মেয়েরা যদি বেশ মহিলাদের মতো, বেশ বয়স্ক মহিলাদের মতো আচরণ করে কোনো সমস্যা নেই। কিন্তু উল্টোটা যদি হয়, যে পুরুষরা ছেলেদের মতন আচরণ করছে, মহিলারা ছোট মেয়েদের মতন আচরণ করছে, তাহলে কিন্তু ক্রিটিসাইজড, তাহলে কিন্তু মানুষ পছন্দ করে না। কারণ তারা দুর্বলতার লক্ষণ, একটা সবলতার লক্ষণ না। যেমন মেয়েদের রং কি, পিঙ্ক, এটা মেয়েদের রং বলে ধরা হয়, ছেলেদের ব্লু বলে ধরা হয়। অথচ এককালে নর্থ আমেরিকাতে ঠিক উল্টো ছিল, পিঙ্কটা ধরা হতো পৌরসত্বের রং, আর নীলটা ধরা হতো মেয়েদের জন্য। এগুলো কিছু কিছু সমাজের সৃষ্টিকর ব্যাপার আছে, সমাজ কিছু কিছু সৃষ্টি করে নেয়। যেমন শাড়িটাকেও তো অনেকে সাউথ ইন্ডিয়াতে দেখেছি অনেক জায়গাতেই মানুষের ধুতির মতন করে পরে, কিন্তু ধুতিটাকে তো শাড়ি করে পরা হয় না। তো মেইনলি ব্যাপারটা দুর্বলতার ব্যাপার এবং খুব সম্মানের ব্যাপার নয়। এই যে মেয়েদের নাম, ছেলেদের নাম, আমাদের যেগুলো ছেলেদের নাম পাঞ্জাবে সেগুলো আবার মেয়েদের নাম। শক্তিশালী, শক্তির পরিচয়, মানে অমৃত, বলবীর, বলজিৎ, তজিন্দর, তেগ বাহাদুর, কমল, কমলেশ, কুলদীপ, আমাদের এখানে হয়তো এগুলো সব ছেলেদের নাম ছিল, ওদের ওখানে গিয়ে সব মেয়েদের নাম, এটা কাউর বা কিছু একটা লাগিয়ে দিলে হলো পরে। এটা ভ্যালেন্টাইন ডে হয়ে আছে, ভ্যালেন্টাইন্স ডে হবে ওটা। ভ্যালেন্টাইন্স ডেটা কি, এই যে কিছুদিন পরে আসছে 14ই ফেব্রুয়ারি। ভ্যালেন্টাইন এমনিতে দেখতে গেলে কিছুই না,
সে বাবা মাও ভ্যালেন্টাইন হতে পারে, যাকে ভালোবাসে সেই ভ্যালেন্টাইন। তাই এখন ব্যাপারটা একটু অন্যভাবে দেখা হয়, সে ঠিক আছে, সে সমাজ যেভাবে দেখছে। কিন্তু যারা দক্ষিণপন্থী তাদের এটা পছন্দ নয়, এবং তার বোধহয় একটা কারণও আছে, যে ভ্যালেন্টাইন্স ডে মানেই প্রেম, এবং প্রেম মানেই হয়তো বিয়ের ব্যাপার আসছে। আর বিয়ে বলতে গেলে যেইমাত্র আমি দক্ষিণপন্থীদের কথা বললাম, ইন্টারকাস্ট ম্যারেজের কথা আসছে। তো ইন্টারকাস্ট ম্যারেজ হলে আমরা এটা পছন্দ করব না, নিজে নিজের কাস্টের মধ্যে থাকো, সেটা নিয়ে খুব সমস্যা আছে। বিউটি কন্টেস্ট, সেখানেও সমস্যা আমাদের। দক্ষিণপন্থী যারা তারা বলছেন যে না, মেয়েদের শরীরটা এইভাবে দেখানো চলবে না, সারা পৃথিবীর কাছে এক্সপোজ করা চলবে না, কারণ এটা আমার সম্পত্তি, আমার সমাজের মেয়ে, সেটা আমি যেহেতু সমাজের উপরে আছি, সুতরাং এটা আমার কন্ট্রোলে, সে তার খুশি মতো ইয়ে করতে পারবে না। ছেলেদের ক্ষেত্রে সেই সমস্যা নেই, সে তার শরীর যতটাই দেখাক। এখন ফেমিনিস্টরা এটাকেও ব্যান করতে পারছে না, যদি পছন্দ নাও করে অনেক ফেমিনিস্টরা, কারণ কথা হলো এখানে সমস্যা আছে, এটা একটা প্রফেশনের মতন। কিছু লোক টাকা রোজগার করে, প্রচুর টাকা পায়, সবাই মিলে না করলে এখানে একটা সমস্যাও আছে। আমার পছন্দ হওয়া বা পছন্দ না হওয়াতে কিছু যায় আসে না, কারণ মেয়েদের জন্য এমনিতেই চাকরিটা খুব লিমিটেড। তার মধ্যে আর একটা সমস্যা আছে, যেমন পাকিস্তানে এবং এককালে সুইজারল্যান্ডে মেয়েদের বেতন ছিল ছেলেদের হাফ। তো এমনকি সুইজারল্যান্ড এবং পাকিস্তানে আরেকটা ব্যাপারও আছে, যে ভোটিং রাইট, একজন পুরুষের ভোট সমান সমান দুজন মহিলার ভোট, পাকিস্তান এবং সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ডের মতন এত উন্নত দেশ, এখন বোধহয় সুইজারল্যান্ডে সেটা নেই, কিন্তু পাকিস্তানে আছে বোধহয়। এবং মেয়েদের এমন সমস্ত চাকরি দেওয়া হয় যেখানে ছেলেদের সেসব চাকরি দেওয়া হয় না, এবং এইখানে বেতনটাও কম। মেয়েদের একটু কম বেতন দিলে কাজটা হয়ে যাচ্ছে, একটা যুক্তি খাড়া করা হচ্ছে যে না, এই কাজগুলো বেশ কঠিন, এগুলো মেয়েরা করতে পারবে না, এগুলো ছেলেদেরই কাজ। একটা শব্দ ওয়েস্টক্সিকেশন বা ওয়েস্টক্সিফিকেশন, ওয়েস্টক্সিফিকেশন বা ওয়েস্টক্সিকেশন মানে ওয়েস্ট কথাটা যেখানে আছে পশ্চিম থেকে, টক্সিক, টক্সিক কথাটার অর্থ আমরা হয়তো অনেকে জানি, যারা সায়েন্সের আছে টক্সিক কথাটা একটু বোঝাবে আমাদের, সায়েন্সের যারা আছে, তন্মিতা, পায়েল, অনুরিনা, দেবব্রত সাহা, কেউ কি আছে না নেই? হ্যাঁ, কে বলছো? কেউ কি উত্তর দেবে? স্যার টক্সিক বলতে তো জানি মানে পয়জনাস টাইপের কিছু, মানে যেটা মানে কি বলবো, বিষ বলতে গেলে, আমি এটুকুই জানি। হ্যাঁ হ্যাঁ, ঠিক অনেকটা ওই রকমই, যে পশ্চিম থেকে যত বিষ এসছে, পশ্চিম থেকে যা এসছে সব খারাপ, এটা বিষাক্ত করছে আচ্ছা আচ্ছা। পরিবেশটাকে। ওয়েস্ট টক্সিফিকেশন বা ওয়েস্ট টক্সিফিকেশন, ওয়েস্ট
আর টক্সিক দুটো মিলেছে আর কি। কারণ পশ্চিম থেকে কি এসছে, এই যে আমাদের পোশাক আশাক যেগুলো এসছে সেগুলো খুব খারাপ দেখতে, খুব ভালগার, একদম রুচিসম্মত নয়, এবং এগুলো বিশেষ করে মেয়েদের বিরুদ্ধে ব্যবহার করা হয়। যেমন জিন্স, জিন্সটা একেবারেই সোবার ড্রেস, কিন্তু মেয়েরা যেইমাত্র জিন্স পরবে তখন মনে করা হচ্ছে না এই মেয়েটা উচ্ছন্নে গিয়েছে, এ আমাদের সমাজের ইয়ে মানে না, কিছুই মানে না, এর পোশাক আশাক খুব খারাপ। তো সে তো শাড়ির থেকে জিন্স অনেক ভালো সেদিক থেকে, সেটাই শোনা। এটি বরং অনেক সোবার হওয়া উচিত ছিল, কিন্তু ওটা দেখলেই মানুষের মনের মধ্যে একটা ইয়ে জেগে ওঠে, কামনা বাসনা একটু জেগে ওঠে, খুব কুরুচিকর মন্তব্য এবং বিভিন্ন রকমের সমস্যা মেয়েদের পড়তে হয় তার জন্য। এটা নাকি পশ্চিম থেকে এসছে, এটা নিয়ে খারাপ। এটা চাকরির কথা আগে বলছিলাম, মেয়েরা কি ধরনের চাকরি পায়? মেয়েরা টিচার হবে, ডাক্তার হবে, আবার ডাক্তারের মধ্যেও দেখতে পাচ্ছি কিছু কিছু ইয়ে আছে। আমি অনেক ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম যে গাইনি হবে বা অ্যানেস্থেসিস্ট হবে বা প্যাথোলজিস্ট হবে বা পেডিট্রিশিয়ান হবে, এর বাইরে খুব বেশি দেখা যায় না মেয়েদের। ছেলেদের জন্য সব খোলা। আচ্ছা, এটাও তো যেমন ডাক্তাররা ছেলে এবং নার্সরা মেয়ে হয়, উল্টোটা কিন্তু খুব কম হয়। ছেলে নার্স তো দেখাই যায় না বলতে গেলে, মেয়ে ডাক্তার আছে কিছু। প্রাইভেট সেক্রেটারি কারা হবে? নিঃসন্দেহে মেয়েরা। প্রাইভেট সেক্রেটারি কোথাও ছেলে পাওয়া যাবে না, খুব রেয়ার কেস। স্যার ছেলেদের তো ওয়ার্ড বয় হিসেবে দেখা যায় আবার। হ্যাঁ, ওয়ার্ড বয়, এটাকে ওয়ার্ড বয়, হ্যাঁ ওয়ার্ড বয় দেখা যায়। ওয়ার্ড বয় কাজটা ওয়ার্ড গার্লরা আবার একটু কম থাকে ওখানে, কিন্তু নার্স থাকবে না ছেলেরা। আছে মাল্টিপারপাস হেলথ নার্স আছে কিছু, খুব কম। ওগুলো একটা ভাগ করে নিচ্ছি আমরা মনে মনে। আর্মিতেও দেখতে পাচ্ছি লেফটেন্যান্ট কর্নেলের উপরে উঠতে পারছে না মেয়েরা, তাও খুব রিসেন্টলি। তার উপরে তো কোনো পোস্ট এখন দেখিনি, আগে তো ছিল, সেটাও ছিল না। মেয়েরা তো ফুল কমিশনে আসতেও পারতো না, শর্ট সার্ভিস কমিশনে আসতো। এই ইদানিং ফাইটার প্লেন চালাচ্ছে মেয়েরা এয়ারফোর্সে, একদম ইদানিং। আমি যখন এটা লিখেছিলাম তখন মানে কথা হচ্ছিল, সে তো আমাদের রাষ্ট্রপতি প্রতিভা পাতিলকেও দেখলাম, উনি ইয়ে চালাচ্ছেন, কি বলে আমাদের ওই কি জেট প্লেনটা, ওটা চালাচ্ছেন। তো বোঝা যাচ্ছে যে মেয়েরা এফিশিয়েন্ট নয় সেটা বলা যাচ্ছে না, কিন্তু আমরা আলাদা আলাদা করে নিজের মনের মতো করে চিন্তা করে নিয়েছি, ছেলেদের চাকরি মেয়েদের চাকরি। তারপর টপ জবগুলো, উপরের জবগুলোতে তো মেয়েদের দেখতেই পাচ্ছি না। বেশিরভাগ চাকরিগুলোতে ছেলেরা উপরে পোস্ট, অফিসার র্যাঙ্কে। এই পার্সোনাল লস এর ক্ষেত্রেও ফ্যামিলি লস যেগুলোকে বলা হয়, একটা বিশাল সমস্যা আছে। হাইকোর্ট, দিল্লি হাইকোর্ট 1984-তে বলছে যে না, ইকুয়ালিটিটা পরিবারের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
পরিবারের ক্ষেত্রে যদি ইকুয়ালিটি দেওয়া হয়, ফ্রিডম দেওয়া হয়, তাহলে পরিবারটা ভেঙে গুড়িয়ে যাবে। হাইকোর্ট বলছি 1984-তে যে মেয়েদের ছেলেদের সমানভাবে দেখা যাবে না। খালি বিংশ শতাব্দীর শেষের দিকে সুপ্রিম কোর্ট তাও বলেছে যে বিভিন্ন ফর্মে মায়ের নেমটা লেখা যাবে, মানে লিখতে হবে। আজকাল অ্যাডমিট কার্ডেও দেখছি মায়ের নাম লেখা থাকছে, বিভিন্ন জায়গাতে মায়ের নামটা আসছে। আগে তো খালি ছেলেদের নামটা ছিল। শাহবানু কেসটা বহুদিন আগে আমরা দেখেছি, বহু লড়াই করে শাহবানু পেলেন, ক্ষতিপূরণগুলো পেলেন। আগে মুসলমান সমাজে সেটা ছিল না, সেই সুযোগ ছিল না। কিন্তু যেই মাত্র পেলেন তার পর মুহূর্তে কি হলো, আমাদের দেশে আবার একটা আইন করা হলো যে তারপর থেকে আর ক্ষতিপূরণ পুরোটাই বন্ধ হয়ে গেল। যেহেতু আইন আছে, আর কোনো আর কিছু করার নেই। বাচ্চা একটা কার? বাচ্চাটা তো মায়ের। এমনকি ডিএনএ টেস্ট করে কিন্তু বোঝা যায় না তার বাবাকে। সিনেমাতে অনেক কিছু বলা হয় যে ডিএনএ টেস্ট করে বলা হবে, ডিএনএ টেস্ট করে বোঝা যাবে, কিন্তু কিছুই বোঝা যায় না। একটা হাস্যস্কর ছিল এই সিনেমাটাতে, মৃত্যুদণ্ড। মাধুরী দীক্ষিত জিজ্ঞেস করছে স্বপ্ন আজমিকে, কিসকা বাচ্চা হে? এইটা তো বলা মুশকিল। অবভিয়াসলি তার মায়ের বাচ্চা। সেখানে খুব সমস্যা। এই যে আমাদের ক্ষেত্রে যে সমস্যা হয়, রেড লাইট এরিয়াতে যে বাচ্চাগুলো হচ্ছে, যে মায়েদের বাচ্চাগুলো হচ্ছে, এখন তার বাবার নাম তো বলা যাবে না, কেউ জানেই না। কিছু হয়তো জানে, বেশিরভাগ ক্ষেত্রে জানে না, কিন্তু মায়ের নামটা তো জানে। তো বাচ্চাটার কি দোষ? মায়েরও কতটা দোষ ছিল তার মধ্যে। তার একটা তো অন্য সংস্থান দরকার। কোথাও জোর করে এসে ঢুকিয়েছে কেউ, কোথাও বাধ্য হয়ে ঢুকেছে কারণ তার টাকা ইনকাম করার জায়গা নেই। সেই দুর্বলের উপরে সবলের অত্যাচার। ম্যাট্রিলিনিয়াল বা যেটাকে আমরা আগে মাতৃতান্ত্রিক বলতাম, ম্যাট্রিয়ার্কাল বলতাম, এই কেরালাতে নায়ার যারা আছে বা মেঘালয়ের ট্রাইবস যারা আছে, এগুলোকে আগে মাতৃতান্ত্রিক বলা হতো, ম্যাট্রিলিয়ান পরে বলা হচ্ছে, আগে ম্যাট্রিয়ার্কাল বলা হতো। কারণ মায়ের কাছ থেকে, মায়ের নামটা নিচ্ছে, সম্পত্তিটা মায়ের কাছ থেকে আসছে। এবং গারো পাহাড়ে দেখেছি যারা তাদের গ্রামের হেডম্যান হয়, যাদের নকমা বলে তাদের ভাষাতে, আসলে কিন্তু নকমাটা হচ্ছে মেয়ে, তার নামে তার স্বামী ওটা চালাচ্ছে। সবাই জানছে ছেলেটি নকমা, আসলে তা নয়। এবং তার যখন শ্বশুর মারা যাচ্ছে, তার কাজ হচ্ছে তার শাশুড়িকে বিয়ে করা, এবং শাশুড়িকে বিয়ে করার পরে শাশুড়ি হবে তার প্রথম স্ত্রী, এবং দ্বিতীয় স্ত্রী হচ্ছে তার আসল স্ত্রী। পুরো ব্যাপারটাই কতভাবে মেয়েদের কন্ট্রোলে রাখা যায় ওখানটাতে। বা খাসিয়া পাহাড়ে রাজা, যাকে সিএম বলে, সবসময় ছেলেই হয়। তাদের একটা পার্লামেন্ট আছে,
সবাই যায় এখানে, মেয়েরা যায় না, যাওয়ার কথা। মেয়েদের জন্য আলাদা করে একটা পার্লামেন্ট আছে, যেটা কোনো দিন বসেই না, যেটা কোনো কাজ নেই। এই যে এখন দেখতে পাচ্ছি এই যে ফেমিনিস্ট যারা, আমরা যারা সাহিত্য চর্চা যারা করি, নতুন ট্রেন্ড হয়েছে জাইনোক্রিটিসিজম, GYNO, জাইনোক্রিটিসিজম। মানে জাইনোক্রিটিসিজম মানে মেয়েদের লেখা সাহিত্য যেটা, সেটার যে ক্রিটিসিজম, সেটার যে সমালোচনা। আলাদা করে একটা নাম দেওয়ার কোনো দরকার ছিল না আমার মনে হয়, কারণ ছেলেরাও লিখছে, মেয়েরাও লিখছে। ছেলেরা যেটা লিখছে সেটা তো কিছু বলা হচ্ছে না, অন্য কোনো নাম নেই। মেয়েদের ক্ষেত্রে একটা জোর করে নাম ঢোকানো হলো। এবং আরেকটা বোধহয় টার্ম আছে, আমি ঠিক জানি না, মেয়েরা যখন ক্রিটিসাইজ করছে, ফেমিনিস্টরা তারা যখন ক্রিটিসাইজ করছে কোনো সাহিত্য, সেটার একটা আলাদা নাম আছে। এগুলো সব আলাদা আলাদা করা হচ্ছে। নায়ারদের ক্ষেত্রে কি ছিল, কেরালার প্রায় 70 দশক পর্যন্ত বাচ্চারা মানুষ হতো তার মামা বাড়িতে। আচ্ছা, এইটা করে রাখছি আপাতত, একটুই বাকি আছে, তারপরে আলোচনা করব। পুরোহিত, পুরোহিত কারা হয়? প্রায় সব সমাজে, সবাই প্রায় সব ধর্মেই পুরুষরা পুরোহিত। ইদানিং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে মহিলা পুরোহিত এদিক সেদিক। তবে নায়ারদের ক্ষেত্রে অবশ্য একটা ব্যাপার আছে, পুরোহিতের কোনো দরকারই নেই, পুরোহিত ছাড়াই বিয়ে হতে পারে। সেটা খাসি পাহাড়েও দেখেছি, সেই ব্যাপারটা দরকার নেই। সেই সমাজের বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের সামনেই, তাদের সঙ্গে আলোচনা করে বিয়েটা হয়ে যাচ্ছে, আর কিছু ইয়ে দরকার নেই। আর ভগবান যে কোনো ধর্মেই ছেলে, দেবদেবীর আলাদা ব্যাপার, কিন্তু ভগবান ব্যাপারটা আলাদা। ভগবান কোনো ধর্মে নয়, কোনো 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 ধর্মেই নয়। এগুলো কিছু কথা আমরা একটু আলোচনা করলাম, আরেকটু বাকি আছে। তারপর থেকে আমাদের পুরোনো কিছু প্রেজেন্টেশন যেগুলো আছে ওগুলো থেকে দেখবো, ওগুলো থেকে আলোচনা করবো। তো সবাই যদি একটু ওই কিছু প্রেজেন্টেশন বানিয়ে ফেলতে পারে, পরের ক্লাসে আমি আরেকটু করবো, তারপরে আস্তে 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 আমরা এগিয়ে যাবো আলোচনা করতে করতে। আর বাকি যদি আরো সবাই আসে, এটাতে সবার রিয়াকশনটা লাগবে, এটা খুব জরুরি। তারপরে ছেলেদের ইয়েটা, সমস্যাগুলো সেগুলো আছে, সেগুলো আর একটু পরেই আসছে, আগামী দিনে আসবো। কিছুটা ট্রান্সজেন্ডারদের কথা বলেছি। ঠিক ঘুরে ফিরে দুর্বলের উপরে সবলের ক্ষমতা প্রয়োগ, তাদের যে প্রেশার। ঠিক আছে, আজকে এতটাই থাক। হ্যাঁ, আরো কোনো বক্তব্য থাকলে বা এগুলো তো রেকর্ড হয়ে থাকলোই, পরে শেয়ার করাই যাবে। আজকে 17 জন আছে, আরো কয়েকজন যদি পরের দিন থাকে আরো ভালো লাগবে। পরীক্ষাটা যেখানে খুশি, সমস্যা নেই। মানে এটা একটা আলোচনা করার জায়গা, এটা খুব জরুরি ব্যাপার, যার জন্য এনসিটি চিন্তাই করেছিল এটাকে কম্পালসারি রাখার। কেউ যদি পরিবেশে এইখান থেকেও যারা আছে, আজকেও যারা আছে, তারাও যদি এনভায়রনমেন্টের পরীক্ষা দিতে চায়, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে চ্যাট বক্সে কিছু দেখতে পাচ্ছি। দেবব্রত একটা ভালো কথা বলেছে, ধুতিটাকে শাড়ির মতন করে পরা যাবে না, কারণ হোয়াইট ইজ এ সিম্বল অফ উইডো কালচার। আমার এক বন্ধু ছিল, সে বিধবা মিষ্টি খেত না, সাদা মিষ্টি খেত না, ওটা নাকি বিধবা মিষ্টি। রসগোল্লা, সাদা রসগোল্লা খেত না, অন্য সব খেত। ওগুলো
যেমন উইডো একটা গল্প আছে, বিধবার কিন্তু কোনো সমস্যা নেই। বিধবার ইয়ে কি, পুংলিঙ্গ কি? বাংলায় কেউ আছে? বাংলার তো আছে বোধহয় দু একজন। বিধবার পুংলিঙ্গ কে জানে? দু একজন তো আছে বোধহয়। কারো জানা আছে? স্যার স্যার, ওই বিপত্নিক বিপত্নিক, বিপত্নিক হ্যাঁ, বিপত্নিক বিপত্নিক বলেছে। যার বউ কি বলে? যার বিপত্নিক, বউকে বিপত্নিক। হ্যাঁ, কিন্তু খুব চালু নয় কথাটা, না খুব চালু নয়। এবং ডাইভোর্সি মেয়ের যে সমস্যা, ডাইভোর্সি ছেলের কিন্তু সেরকম সমস্যাগুলো না। কারণ বিধবা বিবাহ চালু করতে হয়েছিল জোর করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, এর নিয়ে অনেক কথা শুনতে হয়েছে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে দরকারই পড়েনি। বিপত্তিক যারা সমস্যা নেই। ঠিক আছে, এটা রেকর্ড করা থাকলো, এটা পরে লাগলে পরে আজকের রেকর্ডটা দেওয়া যাবে, পরে রেকর্ডগুলো দিতে পারবো। রেকর্ডিং তো হচ্ছে, আশা করি। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে তাহলে, হ্যাঁ পরের দিন দেখি। আচ্ছা স্যার।